স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারদাস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। দেড় যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে এমএলএম ও ই কমার্স প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিয়েছে গ্রাহকের 17,000 কোটি টাকা। আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও গ্রাহকের পকেট এখনো শূন্য। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ই কমার্স ব্যবসার নামে এ পর্যন্ত দেশে যা হয়ে আসছে তার সিংহভাগই প্রতারণা। শুধু গ্রেফতার নয়, গ্রাহকের অর্থ ফেরত সহ প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি, এমনটা বলছে টিআইবি। রিশাদ হাসানের রিপোর্ট। 2006 সালে এমএলএম কোম্পানির যুবক হাতে নিয়েছে গ্রাহকের 2600 কোটি টাকা। একইভাবে ডেস্টিনি ও ইউনিপেটিউ নিয়েছে 11,000 কোটি টাকা। 2021 সালে 11টি ই কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের পাওনা 3300 কোটি টাকার বেশি। এই চিত্র বলে দিচ্ছে বিভিন্ন লোভ লালসার ফাঁদে ফেলে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা, যার কোনোটা এমএলএম কোম্পানি। আধুনিক কালে যাকে বলা হচ্ছে ই কমার্স, মূল কাজটাই যেন অর্থ লোপাট। 2021 সালের বার্তাটা আরো ভয়াবহ। ইভ্যালি, ধামাকা, ই অরেঞ্জ সহ দেশের 11টি প্রতিষ্ঠানের নামে অভিযোগ অর্থ আত্মসাতের। মাত্র 11টি কোম্পানির কাছ থেকে গ্রাহকের 3317 কোটি টাকা। পুরো ব্যবসায়ী হয়েছে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের নামে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ই কমার্সের নামে যা হয়েছে তার পুরোটাই প্রতারণা। এখানে বিজনেসম্যান হিসেবে বিক্রেতা যেমন একটা রুবি পলিসি অনুসরণ করতেছে, গ্রেডি পলিসি যেটাকে বলা হয়, এখানে ক্রেতাও কিন্তু একটা রুবি পলিসি অনুসরণ করতেছে। তার মানে এখানে পুরো ক্রয় বিক্রয় প্রসেসটাই ফেক। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর মালিক গ্রেফতার ও গ্রাহকের পকেটে ফেরেনি বিনিয়োগের টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, শুধু গ্রেফতার নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি, সাথে ফেরাতে হবে গ্রাহকের অর্থ। যখন সুযোগ ছিল তখন কিন্তু তারা সেখানে যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই। এখন শুধুমাত্র যারা এর জন্য দায়ী তাদেরকে আটক করলে হবে না, তাদেরকে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিপুল পরিমাণ অর্থ পাচার বন্ধে স্বচ্ছ জবাবদিহিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ই কমার্সের ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এসব বিষয়ে জনস্বার্থে প্রচারণা চালানোরও পরামর্শ দিয়েছেন আদালত। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলছেন, ই কমার্সের মাধ্যমে প্রতারিতদের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে শিগগিরই একটি আইন প্রণয়নের পরামর্শ দেন তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ই কমার্স বা অনলাইনে কেনাকাটা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে অনলাইন কেনাকাটায়। সাম্প্রতিক তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে ই কমার্স খাতের আকার প্রায় $2 বিলিয়ন এবং তা বার্ষিক 50% হারে বৃদ্ধি পাচ্ছে। এই যখন অবস্থা, তখন অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা দেশের বৃহৎ অনলাইন মার্কেট ইভ্যালি, ই অরেঞ্জ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্য কেনাকাটার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। রোববার এক মামলার শুনানিকালে হাইকোর্টও জানতে চান ই কমার্সের প্রতারণার বিষয়টি। জানার পর এ বিষয়ে মানুষকে সচেতন করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান আদালত। আমাদের উদ্দেশ্যে কোর্ট বলেছেন যে তাহলে যারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন তারা জনগণকে সচেতন করেন। আপনাদের দায়িত্ব আছে জনগণকে সচেতন করানো। যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, অনলাইনে কেনাকাটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়, তাই এ বিষয়ে নীতিমালা থাকা প্রয়োজন। শিগগিরই আইন প্রণয়ন করে প্রতারণা বন্ধ করার উপর জোর দেন তিনি। কিন্তু আমাদের দেশে যেহেতু এটা নতুন একটা বিষয় এবং এটাকে আমাদের এটা ফ্লারিশ করার আগেই কতিপয় অসাধু ব্যক্তি তাদের অসাধু কার্যকলাপের জন্য এটা পিছন দিকে নিয়ে গেল। আমাদের দেশে ই কমার্সের কোনো এখন পর্যন্ত আমার জানার মতে কোনো আইন এখনও এইভাবে হয়নি। সেটাকে আইনে রূপান্তর করতে হবে, আইনে বাধ্যবাধকতা করতে হবে। এবং আমি মনে করি যে যারা এই ধরনের ব্যবসা করবে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। আদালতের শুনানিতে উঠে আসে, দেশের ই কমার্স ব্যবসার নামে লাগামহীন অফার থাকে, যা বিদেশি প্রতিষ্ঠান আলিবাবা বা অ্যামাজনে থাকে না। এতে দেশের গ্রাহকেরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিদেশে যেতে পারবেন না, আগের এই শর্ত বহাল রেখেই খালেদা জিয়ার সাজা আরও 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। পরিবারের আবেদন বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি মনে করে তাদের নেত্রীকে সরকার এখনো ভয় পায় বলেই পূর্ণ মুক্তি না দিয়ে শর্ত এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। চতুর্থবারের মতো 6 মাসের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্নীতির 2টি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী সরকারের এই নির্বাহী আদেশের ফলে আরও 6 মাস জেলখানার বাইরে গুলশানে তার নিজ বাসভবনে মুক্ত জীবনযাপন করতে পারবেন। বিদেশে যেতে পারবেন না তিনি, বাসাতেই চিকিৎসা নেবেন। আগেরবারের এই 2 শর্ত এবারও অপরিবর্তিত থাকবে। রবিবার বিকেলে সচিবালয়ে সরকারের এই আদেশের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং অন্য শর্ত আপনার বহাল থাকবে। এদিন বিকেলেই দলের গুলশান কার্যালয় সংবাদ সম্মেলনে শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি প্রয়োজন, কিন্তু সরকার সেটাও দিতে চায় না। নেত্রীর এই মুক্তি প্রতিক্রিয়াতে বিএনপির এই অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। এই জন্য তারা তাকে এত অসুস্থতার পরেও তার চিকিৎসার জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার। সরকার সেটাতে একমত হচ্ছে না এবং তারা মতামত দিচ্ছে না, তাকে আটকে রাখছে। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে প্রথম দফায় 6 মাস এবং পরে আরও 2 দফা আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত থাকার সুযোগ দিয়েছিল সরকার। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 39 জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি হবে আগামী 21 নভেম্বর। রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর বিশেষ ট্রাইব্যুনাল 5-এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে অভিযোগের গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় আদালতে হাজির হয়েছিল বিএনপি মহাসচিব সহ মামলার আসামির তালিকায় থাকা অন্য নেতারা। 10ম জাতীয় সংসদের 1 বছর পূর্তিতে বিএনপি আন্দোলনের ডাক দেয়। সে আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া নাশকতার অভিযোগে 2015 সালের 6 জানুয়ারি রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করে পুলিশ। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় 3 দিন ব্যাপী মত বিনিময় সভার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী 21, 22 ও 23 সেপ্টেম্বর এই সভা অনুষ্ঠিত হবে। রবিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে। ওই সভায় জিয়াউর রহমানকে নিয়ে সংসদে মিথ্যা তথ্য উপস্থাপন করা হচ্ছে বলেও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গেল 14, 15 এবং 16 সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক মণ্ডলী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করে বিএনপি। প্রস্তাবিত ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া সরকারি ওয়েবসাইটে প্রকাশে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় 14, 15, 16 তারিখে অনুষ্ঠিত বিএনপি কার্যনির্বাহী কমিটির ধারাবাহিক সভায় মত বিনিময়ে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এবং অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী 21, 22, 23 সেপ্টেম্বর মত বিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে পৌঁছানোর সময় বিএনপির বিক্ষোভ এবং প্রতিবাদের তীব্র নিন্দাও জানান তিনি। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির তীব্র নিন্দা করছি। আগামী 1 বছরের মধ্যে দেশের জ্বালানি তেল আমদানি এবং সরবরাহ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে, যাতে বছরে বাঁচবে 1000 কোটি টাকা। এই লক্ষ্যে খালাস প্রকল্পের পাশাপাশি কক্সবাজার থেকে সাগর পথে চট্টগ্রাম হয়ে ঢাকা পর্যন্ত চলছে পাইপলাইন নির্মাণের কাজ।
এর ফলে দীর্ঘদিনের প্রচলিত তেল সরবরাহই শুধু পাল্টে যাচ্ছে না, জ্বালানি নিরাপত্তায় আসছে বিপুল মজুদের বাস্তবতাও। হায়দার আলীর ক্যামেরায় জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। জলরাশিতে বিচ্ছিন্ন দেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ মহেশখালীতে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় তেল খালাসের ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্প। উপজেলার মাতারবাড়ির সমুদ্র সীমা থেকে 9 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গভীর সাগরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ে নোঙর করা মাদার ভেসেল থেকে মিলবে এই জ্বালানি তেল। শুধুমাত্র এই বড় জাহাজ থেকে ছোট জাহাজে করে মালামালটা ওখানে নিতে যে খরচ, সেটা বছরে আমাদের যে খরচ তাতে 800 কোটি টাকার মতো। এই একটি কারণ এখান থেকে এই জায়গাটুকু সরে যাবে, এটা সেই ভাবে। মাদার ভেসেল থেকে এতদিনে লাইটার জাহাজ করে 11 দিনে পাওয়া জ্বালানি আসবে মাত্র 48 ঘন্টায়। 90 একর জায়গা জুড়ে চলা প্রায় 6000 কোটি টাকার এই প্রকল্পে 3টি পরিশোধিত এবং 3টি অপরিশোধিত তেলের 6টি স্টোরেজে দেশে প্রায় 2.5 মাসের জ্বালানি চাহিদা সংরক্ষণ করা যাবে। ডিজাইন ক্যাপাসিটি আমাদের ক্রুড অয়েলের জন্য বছরে 45 লক্ষ মেট্রিক টন এবং ফিনিশড প্রোডাক্ট বা ডিজেলের জন্য 45 লক্ষ মেট্রিক টন। এখন আমাদের ইউনিট 2 হলে আমরা ফুল ক্যাপাসিটি 45 লক্ষ মেট্রিক টন ইউজ করতে পারবো, এখন আছে 15 লক্ষ মেট্রিক টন। অ্যাটলিস্ট আমাদের বেসিক জায়গাটা আমরা শক্ত 3 মাসের ক্যাপাসিটিটা আমরা আগে শক্ত করি, তারপর নিশ্চয়ই এর সাথে আরও এডিশনালটাকে যোগ করা হবে। এসব স্টোরেজ ট্যাঙ্ক থেকে পাম্প করে পাইপলাইনে পাঠিয়ে দেওয়া হবে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে। এজন্য সমুদ্রের নিচে সহ মোট 193 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজও শেষের পথে। এই এসপিএম প্রকল্পের নেটওয়ার্ক রাজধানী পর্যন্ত আনার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা সময় উপযোগী অনুযায়ী আমরা তেল সাপ্লাই দিতে পারবো নিরবিচ্ছিন্ন করার জন্য। চিটাগাং থেকে তেল আনার জন্য দ্রুততার সাথে আমরা চিটাগাং টু ঢাকা পাইপলাইন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই পাইপলাইন হয়ে গেলে কার্গো তো থাকবেই, কার্গোর সাথে ফিনিশ তেল আনার জন্য আমাদের একটা পাইপলাইন নির্মাণ হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলে বিপুল মজুদ ক্ষমতার এই আধুনিক প্রকল্পটি সাময়িকভাবে তার সমাধান দিতে পারবে। দেশের উন্নয়ন বাস্তবতায় প্রতি মুহূর্তেই বাড়ছে জ্বালানি তেলের চাহিদা, কিন্তু এখনও জ্বালানি সরবরাহ সময়, ঝুঁকিপূর্ণ ও ব্যয় সাপেক্ষ অবস্থার মধ্যে রয়েছে। এই অবস্থার নিরসনে চলছে এই এসপিএম প্রকল্প, যা একই সাথে বাঁচাবে অর্থ, সময়। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার। রোহিঙ্গা ইস্যুটি দীর্ঘমেয়াদী সংকট হলেও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পুরো বিশ্বের নজরে রয়েছে, যা রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকট যাতে ভুলে যাওয়া কোনো ঘটনায় পরিণত না হয়, সেজন্য সবার দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকার চাইলে জাতিসংঘ সহযোগিতা করবে। ডিজিটাল নিরাপত্তা ও নারীর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই আইনের অপব্যবহার বন্ধে জাতিসংঘ বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান মিয়া সেপ্পো। বিশ্বব্যাংকের অর্থায়নের শর্ত নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আছে উল্লেখ করে তিনি জানান, জাতিসংঘ যখন বলে সামাজিক সংহতি, তা সবসময় সামাজিক অন্তর্ভুক্তি বোঝায় না। এক্ষেত্রে রোহিঙ্গারা যতক্ষণ বাংলাদেশে আছে, তারা ফেরার আগ পর্যন্ত এই বিষয়টি কার্যকর হবে। UN doesn't just step in and provide that assistance. It actually responds to a request for electoral assistance. That said, should such a request be forthcoming, then obviously under that pillar in our cooperation framework on governance, then the UN stands ready to support. শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানছেন না অভিভাবকরা। যেহেতু শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়টি করোনার সংক্রমণ পরিস্থিতির উপরই নির্ভর করছে, তাই সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রোববার রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সরেজমিনে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়া শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলই ক্লাস পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রী। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পরিস্থিতি ও করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণে রোববার রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। কোথাও কোথাও অভিভাবকরা একটু বাইরে ভিড় করছেন, বিশেষ করে শহরের স্কুলগুলোতে, সেটাকে একটু সমস্যা, এবং সেখানে খুব বেশি স্বাস্থ্যবিধি তারা মানছেন এমনটাও মনে হচ্ছে না। আমি আশা করব অভিভাবকরা আরেকটু সচেতন হবেন, বিশেষ করে মায়েরা যারা সন্তানদেরকে স্কুলে পৌঁছে দিয়ে বাইরে বসে থাকেন, সেই অপেক্ষাটা যেন স্বাস্থ্যবিধি মেনে হয়। বলেন সংক্রমণ কমে এলেই নেওয়া হবে সব ক্লাস, তবে সংক্রমণের হার বাড়লে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। আমার এখন পর্যন্ত যা দেখেছি সেটা দিয়ে আমি সন্তুষ্ট। সবার চেষ্টা আছে, করোনার জন্য বা ডেঙ্গুর জন্য নয়, আমাদের তো ভবিষ্যতের জন্য আমাদের সকলেরই স্বাস্থ্যবিধি মানা সবসময় জরুরি। বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন ২৭ সেপ্টেম্বরের পর যে কোনো দিন স্ব প্রতিষ্ঠানের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী খুলবে বিশ্ববিদ্যালয়। ২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন, কিন্তু টিকা দেওয়া হবে না। তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এরই মধ্যে শিক্ষার্থীদের টিকা দেয়া সাপেক্ষে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সজল দাস, নিউজ 24, ঢাকা। অটোরিকশা চাঁদা আদায়ের রমরমা বাণিজ্যের অন্যতম কেন্দ্র এখন রাজধানীর পল্লবী। অটোরিকশার চালকদের কাছে কার্ড বিক্রির নামে মাসে 2 কোটি টাকা চাঁদা আদায় করা হয় পল্লবীর মাত্র 2টি ওয়ার্ডে। চাঁদাবাজের বিশাল এই বাজার নিয়ন্ত্রণে নিতে প্রায় সংঘর্ষে জড়ান রাজনৈতিক পরিচয়ের চাঁদাবাজ চক্র। অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ইশাদ সোহেলের তোলা ছবিতে আরিফিন শাকিলের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো এই ছবির ব্যক্তির নাম জনি, যিনি সপ্তাহ 2 আগে বাউনিয়াবাদ এলাকায় এক রিক্সা গ্যারেজের মালিক থেকে টাকা বুঝিয়ে নিচ্ছেন। সেই টাকা মূলত অটোরিকশা চালানোর অনুমতির জন্য দিতে হয় গ্যারেজের মালিককে। পল্লবী মিরপুর এলাকার অটোরিকশা চালকরা জানান, স্থানীয় ক্ষমতাবানদের কাছ থেকে নেওয়া মাসিক ভিত্তিক কার্ড সাথে রেখেই সড়কে নামেন তারা। না থাকলে অটোরিকশার তার কেটে দেয় পুলিশ কিংবা স্থানীয় কিছু কিশোর। একজন অটোরিকশা চালক যখন 100 টাকা ভাড়া পান, তার মধ্যে 40 টাকা যায় তার পকেটে, বাকি 40 টাকা পান এই অটোরিকশা মালিক। বাকি যে 20 টাকা, সেই 20 টাকা ভাগ করে নেয় চাঁদাবাজ এবং স্থানীয় পুলিশ। পল্লবীতে আনুমানিক 10,000 অটোরিকশা চলে প্রতিদিন। মাসে 1500 টাকা হিসেবে এখান থেকে চাঁদাবাজ চক্র হাতিয়ে নেয় প্রায় 1.5 কোটি টাকা। এলাকা নিয়ন্ত্রণে পালাবদলে যার নিয়ন্ত্রক এখন পল্লবীর 6 নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির অনুসারী মোহাম্মদ আলী আড্ডু। কার্ডের টাকা তো আমাদের আড্ডু নিত, 1 মাস শেষ হলে এটা আবার শেষ হয়ে যায়, আবার 1500 টাকা দিয়ে নেওয়া লাগে। গাড়িটা ধরলে পুরো দিনের টাকাটা তাদেরকে দিয়ে গাড়ি ছুটে নিয়ে আসা লাগে। স্থানীয়রা জানান, অটোরিকশা চাঁদাবাজি নিয়ন্ত্রণে একে কেন্দ্র করে প্রায় অন্তর্গুন্তলে জড়ান ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। চলতি মাসের 4 তারিখ 3 নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মানিকের কার্যালয় ভাঙচুর করা হয়। এখানে কিছু দুষ্কৃতিকারী ডিজিটাল টোকেনের মাধ্যমে এই মেহনতি মানুষগুলোর কাছ থেকে 1700 থেকে 2000 টাকা মাসে নিচ্ছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট হচ্ছে প্রায় 2 কোটি টাকা এই ডিজিটাল টোকেনের মাধ্যমে সংগ্রহ করা হয়। সেপ্টেম্বর মাসে যে টোকেনটি ছাড়া হয়েছে, এটা হচ্ছে এই টোকেনটি দেয় হলো মোহাম্মদ আলী আড্ডু। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আড্ডু জানান, অটোরিকশা থেকে চাঁদা আদায় ব্যর্থ হয়ে কাউন্সিলর মানিক অটোরিকশা বন্ধ করতে চাইলে ক্ষিপ্ত চালকরা প্রতিবাদ করে। তারাই আপনাকে এই ধরনের টোকন বাণিজ্য ব্যবসা বাণিজ্য আগেও করছে, এখনো হাইকোর্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অমান্য করে তারা এই টোকন বাণিজ্য চালু করছে। ব্যাটারি চালিত রিক্সা ভাঙচুর করছে, ব্যাটারি তার কেটে দিচ্ছে, রিক্সারা ক্ষিপ্ত হয়ে তাদেরকে এটা নিয়ে একটা দৌড়ানিও দিছে। না, আমি কোনোদিনই এই কার্ডের সাথে জড়িত ছিলাম না। আগে অটোরিকশা থেকে চাঁদা আদায় হলেও এখন তা বন্ধ রয়েছে বলে দাবি পুলিশের। এই সংক্রান্তে যারা জড়িত থাকেন টোকেন বাণিজ্যে, তাদের গুরুত্বপূর্ণ কয়েকজনকে আমরা গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ। বিএফআইইউর তলবি চিঠিতে 11 শীর্ষ সাংবাদিকদের ব্যাংক হিসাবের প্রতিবাদে রবিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই ডাক দেন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সংগঠনকে লক্ষ্য করে যেভাবে তথ্য চাওয়া হয়েছে সেটি গভীর ষড়যন্ত্রের অংশ।
বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে 11 শীর্ষ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব চাওয়ার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতারা এই সমাবেশের আয়োজন করে। নেতৃবৃন্দ এবং সাংবাদিকদেরকে শীর্ষ সংগঠনগুলোর নেতারা প্রতিবাদ সমাবেশে বলেন, এই ঘটনা সাংবাদিক ও রাষ্ট্রের সাথে গভীর ষড়যন্ত্রের অংশ। সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বলেন, একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিক সমাজকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। পুনরুদ্ধার করার জন্য আমাদের একইভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সাংবাদিকদেরকে এই সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং সরকারের নানা কাজকে বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু বলবেই, বিভিন্ন দেশে সেইভাবেই বার্তা যাচ্ছে। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে ঠেকিয়ে রাখার জন্যই সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চাওয়া। রাষ্ট্র কোনো প্রয়োজনে ব্যাংক হিসাব তলব করতে পারে, কিন্তু সেটি মিডিয়ায় পাঠিয়ে আমাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। প্রতিবন্ধ করার জন্য, তাদেরকে সমাজে প্রশ্নবিদ্ধ করবার জন্য একটি অপপ্রয়াস চালানো হয়েছে বলে আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মনে করি। বিএফইউজের সভাপতি বলেন, সংগঠন ও রাজনৈতিক মতকে সামনে রেখে যেভাবে হিসাব চাওয়া হয়েছে তা নজিরবিহীন। আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে সংযুক্ত করে তারপর আবার আমাদের রাজনৈতিক বিশ্বাসকে একীভূত করে যেভাবে আমাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এটি নজিরবিহীন। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানায় সাংবাদিক নেতারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির 59টি অনিবন্ধিত এবং অবৈধ ইন্টারনেট প্রোটোকল বা আইপিটিভি বন্ধ করেছে। রোববার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। আইপিটিভি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় স্পষ্ট করতে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানায় বিটিআরসি। এতে বলা হয়, টেলিভিশনে প্রচারিত আধেয় বা কন্টেন্ট ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্কে ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপিটিভি। বিটিআরসি কেবল লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানকে আইপি ভিত্তিক ডেটা সার্ভিসের অনুমোদন দিয়ে থাকে। বিটিআরসির আইপিটিভি সেবার অনুমোদন পেয়েই আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুধু তাদের গ্রাহকদেরই প্রদর্শন করতে পারবেন। সারা দেশে স্থগিত প্রথম ধাপের 160টি ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভার ভোট গ্রহণ হবে কাল। স্বাস্থ্যবিধি মেনে সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তবে ভোটের আগে 43 ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। ব্যুরো প্রতিবেদক এবং প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আবারও ভোটের আয়োজন। করোনার কারণে স্থগিত থাকা 161টি ইউনিয়ন পরিষদের মধ্যে 160টির ভোট হতে যাচ্ছে সোমবার। পাশাপাশি অনুষ্ঠিত হবে 9 পৌরসভার ভোট। তবে 160টি ইউপির মধ্যে 44টিতে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, আর 9 পৌরসভার 3টিতে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন মেয়র। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 4টিতে কোনো প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে 4 জনই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি 8টিতে চেয়ারম্যান পদে 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর নির্বাচন উপলক্ষে 119টি কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার 13টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়। সাতক্ষীরার তালা উপজেলার 11টি ইউনিয়ন ও কলারোয়া উপজেলার 10টি ইউনিয়নের 195টি কেন্দ্রে ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি বেছে নেবেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্স সহ বিভিন্ন নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনীর সোনাগাজী পৌরসভার 9টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। তবে ভোটের আগেই বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনায় 43টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তবে ভোটের আগেই বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনায়
43টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে বিকেলে গণমাধ্যমের সামনে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। এ সময় তিনি জানান, ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। যেহেতু ওইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেটি ইলেকশন কমিশন যদি কেউ প্রতিযোগিতা না করেন, সেখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে। তিনি আরো জানান, নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট সুষ্ঠু হবে বলেই প্রত্যাশা কমিশনের। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরো 43 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরো 1383 জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,42,683 জনে, আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে 27,225 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের 24 ঘন্টায় 1,190 জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, যা 16 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। একদিনে মৃত্যু হয়েছিল 35 জনের। সেই হিসেবে গত 24 ঘন্টায় কোভিডে মৃত্যু এবং নতুন রোগীর সংখ্যা দুটোই বেড়েছে। গত একদিনে সারা দেশে 24,500 নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 5.62%, যা আগের দিন 6.05% ছিল। ডেঙ্গু রোগীর আসল সংখ্যা কত? সরকারি হিসেবের সঙ্গে একমত নন অনেকেই। সরকার সব হাসপাতালের হিসেবও নিচ্ছে না, তাই ডেঙ্গু রোগীর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবের চাইতে কয়েক গুণ বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে রোববার 241 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। অন্তরা বিশ্বাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। অনেকে অল্প ডেঙ্গু জ্বরেই সেরে উঠছেন, তারা আর ডেঙ্গুর টেস্ট করাচ্ছেন না, তাই বুঝতেও পারছেন না যে ডেঙ্গু হয়েছিল। অনেকে আবার ডেঙ্গু জেনেও হাসপাতালে ভর্তি হচ্ছেন না, তাই আসলেই কতজন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তা বোঝা মুশকিল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর 41টি হাসপাতালে ভর্তি রোগীর তথ্য দিয়ে ডেঙ্গুর হিসাব দিচ্ছে। মাত্র 41টি হাসপাতালের তথ্য দিয়ে রাজধানীর ডেঙ্গু সংক্রমণের পুরো চিত্র পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্ডসেটের গবেষণার তথ্য অনুযায়ী হাসপাতালে একজন ভর্তি রোগীর বিপরীতে 20 থেকে 40 জন পর্যন্ত আক্রান্ত রোগী থাকতে পারে। সর্বনিম্ন 20 জন ধরা হলেও চলতি বছরে এরই মধ্যে দেশে 3 লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে মনে করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। নির্দিষ্ট জায়গা থেকে স্যাম্পলটা নিয়ে কত লোক আক্রান্ত হচ্ছে সেটা দিয়ে ডাটাবেস করে কিন্তু আমরা এটাকে বিগত বছরগুলোতে বাড়া কমা সেটা নিয়ে কিন্তু আমরা ইন্টারভিউ করে থাকি এবং এটাকে ধরে নিয়ে আগাতে হয়। সব জায়গা থেকে সম্ভব নয় এমন রিপোর্টটা পাওয়া এবং মানুষদের টেস্ট করতে আসেন অনেকে, তো দেখা যাচ্ছে 1-2-3 মানুষ হয়তো টেস্টে আসছে না। অনেক চিকিৎসক বলছেন তারা চেম্বারে অনেক ডেঙ্গু রোগী পাচ্ছেন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন না। যারা প্রাইভেট চেম্বারে যাচ্ছে কিংবা সাধারণ ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ নিয়ে খেয়ে হয়তো ভালো হয়ে গেল, সব ডেঙ্গি যে খারাপ হবে এমন কোনো কথা না। তো সেগুলো তো আর কোনো টেস্টও হচ্ছে না বা সেগুলো কোনো পরিসংখ্যানের মধ্যে আসছে না। তবে ডেঙ্গু রোগীর আসল সংখ্যা বেশি হলেও সেটি 3 লাখ হবে না বলে মনে করছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীর। এপিডেমিওলজিক্যালি যেটা বলা হয় যে আপনি যদি অ্যাক্টিভ কেস পান তাহলে তার আশেপাশে হয়তো আর কমিউনিটিতে 5টি কেস আছে, কিন্তু সেটা ডেঙ্গুর বেলা অনেক সময় প্রযোজ্য না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশে এরই মধ্যে 15,500 ছাড়িয়েছে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা। মারা গেছেন অর্ধশতাধিক। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দর সংশোধনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস পার হলো দেশের 2 পুঁজিবাজারে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে এদিন প্রধান সূচক ডিএসইএক্স 36 পয়েন্ট কমে অবস্থান নিয়েছে 7,193 পয়েন্টে। কমেছে লেনদেনের পরিমাণও। ঢাকার বাজারে এদিন মোট লেনদেন হয়েছে 2,033 কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে প্রায় 150 কোটি টাকা কম।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 244টির, আর অপরিবর্তিত দেখা গেছে 26টির দর। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে মোট লেনদেন হয়েছে 66 কোটি টাকা। এই বাজারে প্রধান সূচক কমেছে 158 পয়েন্ট। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। কাবুলে মার্কিন ড্রোন হামলায় 10 জন নিহতের ঘটনায় ন্যায় বিচারের দাবি করেছেন নিহতের স্বজনরা। তারা বলেন, শুধু ক্ষমা চাইলে হবে না, যুক্তরাষ্ট্রকে এই ড্রোন হামলায় নিহতের ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিও জানান তারা। এমন তথ্য জানিয়েছে রয়টার্স। শুক্রবার কাবুলে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক নিহতের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সেই হামলাকে ভুল উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেছে ওয়াশিংটন। গেল 29 আগস্ট জঙ্গি গোষ্ঠী আইএসকের হামলাকারীর গাড়ি লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় 7 শিশু সহ 10 জন বেসামরিক নিহত হন। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। জানাবো খেলার খবর। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের কাছে 3 উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া 156 রানের লক্ষ্য এদিন 3 বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে আফগানরা। এদিকে ম্যাচ হারলেও 3-2 ব্যবধানে সিরিজ জিতে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ক্লাব ফুটবলে রাতে মাঠে নামছে বড় দলগুলো। লিগ 1 জায়ান্ট পিএসজির বিপক্ষে লড়বে লিও। সিরিয়াতে জুভেন্টাসের লড়াই হবে এসি মিলানের বিপক্ষে। ম্যাচ দুটি শুরু হবে রাত 1:30টায়। এদিকে লা লিগায় রাত 1টায় ভ্যালেন্সিয়া লড়বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।